তুমি কি তুমি কি সেটা আমি জানতে চাই না। আর এটা আমার জন্য কোনো ম্যাটারই করে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার পরিচয় তোমার সম্পত্তি কিনা। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি মানে? কখনো এর আগে বলেছেন আপনি আমাকে? বলিনি, কিন্তু সেদিন ফুপির ভিডিও তো দেখেছো, শুনেছো? ভিডিও দেখে আমি কি বুঝবো? হ্যাঁ, ফুপি বলেছিল, আপনি ওনাকে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এটা থেকেই তো প্রমাণ হয় না আপনি আমাকে আগে থেকেই ভালোবাসতেন। এটাও তো হতে পারে আপনি টিনাকে বিয়ে করতে হবে বলে ফুপিকে মিথ্যে বলেছিলেন। আপনি ফুপিকে খুব ভালোবাসতেন, তাই ফুপির কোনো কথা ফেলতে পারবেন না, তাই এমন করেছেন। হতেও তো পারে, তাই নয় কি? কাব্য মিষ্টুর সামনে এসে মিষ্টুর বাহু চেপে ধরে, চোখে চোখ রাখে। মিষ্টু অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। আমার দিকে তাকো, আমার চোখে দেখো। আমার ভালোবাসি কি তোমার মিথ্যে বলে মনে হয়? আমি এসবের অনেক আগেই তোমাকে ভালোবেসেছি। বিশ্বাস করো, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। বলেই জড়িয়ে ধরে। মিষ্টু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। রাগী চোখে কাব্যর দিকে তাকায়। কাব্য এগিয়ে কিছু বলতে চাইলে হাত দিয়ে ইশারায় থামিয়ে দেয়। আর একবার যদি আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেন তো। মিষ্টু টি টেবিলের উপরে ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে হাতে ধরে কাব্য এগিয়ে আসলে মিষ্টু পিছিয়ে যায়। আমার কাছে একদম আসবেন না বলে দিচ্ছি, থেমে যান ওইখানে। আমি চাই তোমার রাগ সব নিজের উপর নিতে। তোমার যা করার ইচ্ছা হয় করো। আমি আপনাকে কোনো আঘাত করব না। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওটা ফেলে দাও, তোমার লেগে যেতে পারে। আপনি ঠিক বুঝতে পারছেন আমি আপনাকে আঘাত করব, কিন্তু নিজেকে তো করতে পারি, তাই না? না, তুমি এমন কিছু করবে না। তুমি যত ইচ্ছা আমাকে আঘাত করো, কিন্তু নিজের কিছুই করবে না। আপনি যদি আর একবার আমাকে ছোঁয়ার চেষ্টা করেন তো অবশ্যই আমি এটা করব। আর মিষ্টু কাউকে মিথ্যে ভয় দেখায় না। তাছাড়া এমন করো না, ওটা ফেলে দাও প্লিজ, তোমার লেগে যাবে, ফেলে দাও। কাব্য এগিয়ে যেতেই মিষ্টু পিছিয়ে গিয়ে নিজের হাতে ছুরি চালিয়ে দেয়। সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। কি করলে ওটা? আর ওটা ফেলে দাও বলছি। কত রক্ত বেরোচ্ছে দেখছো? এই সামান্য রক্ত বের হলে কিছু হবে না আমার। এর থেকে বেশি রক্ত আমার হৃদয় ক্ষরণ হচ্ছে। সেটা আপনি না আগে দেখতে পেয়েছেন, আর না এখন পাচ্ছেন। একদম এগোবেন না, খবরদার। আমার সামনে আসবেন না, নহলে কিন্তু এর থেকেও খারাপ হবে। দেখো, পাগলামি করা বন্ধ করো। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। যেটা করেছি ভুল করেছি আমি, প্লিজ ফরগিভ মি। আর এমন ভুল হবে না। তবুও তুমি ছুরিটা ফেলে দাও। বিশ্বাস করো, আমি সত্যি খুব ভালোবাসি। কোনো কারণ ছাড়াই ভালোবাসি তোমাকে। একটু বিশ্বাস করো আমায়। আচ্ছা ঠিক আছে, তো এটা বলুন তো, কবে থেকে ভালোবাসেন? কি হলো বলুন আমাকে। সঠিক জানি না, কিন্তু অফিসে জয়েন করার দিন থেকে আমি উপলব্ধি করতে পারি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ ওটা ফেলে দিয়ে হাতে মেডিসিন লাগিয়ে দাও, তারপর যা বলার বলো। ওকে ফাইন, মেনে নিলাম আপনি আমাকে ভালোবাসেন। তো এটাকে কি ধরনের ভালোবাসা বলে আমাকে একটু বলবেন প্লিজ? যে ভালোবাসা সবার সামনে প্রকাশ করা যায় না। আপনি আমার সাথে অবৈধ সম্পর্কে তো জড়িয়ে নি, মহান আল্লাহ তাআলার এক পবিত্র সম্পর্কে আমরা জড়িয়ে। তাহলে যখন আপনি জানতে পারলেন আপনার অফিসের স্টাফ আপনার স্ত্রীকে রক্ষিতা বলে অপমান করছে, তখন কেন আপনি প্রতিবাদ করেননি? বলুন। আমি গ্রামের মেয়ে বলে আমার পরিচয় দেওয়া চাই না, কিন্তু মনের উপর তো কারোর জোর নেই। তাই হঠাৎ করে আমার উপর আপনার মন চলে এসছে, কিন্তু আমার পরিচয় তো পাল্টেনি। তাই ভেবেছিলেন আমার পরিচয় না দিয়ে আমাকে আপনার রক্ষিতা করে রাখবেন। এটা করলে আপনার আবেগ আর সম্মানও দুটোই থাকবে, তাই তো? কি বলছো কি এসব? ভালোবাসি তোমাকে আমি। তুই ভালোবাসিস না আমাকে, একটুও ভালোবাসিস না। যদি সত্যিই ভালোবাসতিস তাহলে আমাকে এত অপমানিত হতে হতো না। কেউ আমার দিকে আঙ্গুল তুলে মাঝে মেয়ে বলতো না। আর তুই যদি সত্যিই ভালোবাসতিস তাহলে আমাকে তোর রক্ষিতা বলার পরেও কেন সত্যিটা বলিসনি সবাইকে? ভালোবাসিস না তুই আমাকে, বাসিস না। ভালোবাসলে আবিরের সাহস হতো না সবার সামনে আমার হাত ধরার। একটা মেয়ের জন্য কতটা কষ্টকর, কতটা অপমানজনক তার শ্বশুর বাড়ির মানুষের সামনে পরপুরুষ প্রেমের প্রস্তাব দিচ্ছে, আর সবাই নীরব জনগণের মতো দাঁড়িয়ে তামাশা দেখছে। অপর পুরুষ হাত ধরে জিজ্ঞেস করে তার স্বামীর পরিচয় কি, কিন্তু আমি এতটাই হতভাগী যে নিজের স্বামীর পরিচয়টি দেওয়ার কোনো অধিকার নেই। কোথায় ছিল আপনার ভালোবাসা যখন অসহায়ভাবে আপনাকে চারিদিকে খুঁজেছিলাম?
মনে মনে 1000 বার আপনাকে ডেকেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আপনি আমাকে অপমানিত হতে দেবেন না, কিন্তু আপনি আপনি আসেননি। কাব্য মিষ্টুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মিষ্টু কাব্যকে কিল ঘুষি দিতে থাকে। কেন আসেননি আপনি? কেন কেন আসেননি? কেন কেন কেন? কাব্য মিষ্টুর হাত ধরে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত হ প্লিজ, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন আমার উচিত হয়নি তোমাকে একা ছেড়ে দেওয়া। ক্ষমা করে দাও আমায়। মিষ্টু কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। কাব্য উঠে দাঁড়ায়। আপনি বলেছিলেন না সুযোগ পাননি? এটাও একটা সুযোগ ছিল আপনার জন্য, কিন্তু তখন আপনি এটাকে সুযোগ না মনে করে নিজের লজ্জার কারণ মনে করেছিলেন। তাই সেদিন লুকিয়েছিলেন লজ্জার ভয়ে, আর আজ আমাকে দোষারোপ করছেন। আমি সেদিন লুকিয়েছিলাম না, আর না সেদিন তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম। সেদিন পার্টিতে যখন আমি তোমাকে ডাকতে যাই, তখন তুমি আমার দিকে কিভাবে তাকিয়েছিলে মনে আছে? তোমার তাকানো দেখেই বুঝতে পেরেছিলাম তুমি ভেবেছিলে আমি তোমাকে সন্দেহ করে ডাকতে গিয়েছি, কিন্তু তা না। আমি কখনোই তোমাকে সন্দেহ করিনি। ভালোবাসি তোমায়, তাই অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারি না। রাগ, কষ্ট, অভিমান হারানোর ভয় থেকেই তোমার সাথে ওইসব করে ফেলি। কিন্তু তুমি আমার ভালোবাসাটা কখনোই বুঝতে পারোনি, শুধু রাগটাই দেখেছ। কখনো আমার ভালোবাসা দেখতেই চাওনি, আর তাই সেদিন দিশার সাথে একটু বেশি করে মিশি। আর সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, জেলাসি ফিল করাতে চেয়েছিলাম। যেমনটি করে আমি প্রতিটি মুহূর্তে চলেছি। আমি ভেবেছিলাম তুমি এগুলো দেখে রাগ করে আমার কলার ধরে বলবে তুই শুধু আমার, কোনো কারো দিকে তাকালে মেরেই ফেলবো। ভালোবাসি তোকে, তোর ওপর শুধু আমার অধিকার আছে, আর কারণ না বুঝেছিস। কিন্তু তুমি এগুলো কিছুই করনি, আর আমি বোকার মতো এইসব ভেবেই করেছিলাম। ভাবিনি তুমি কষ্ট পাবে, তবুও তোমাকে না চাইতেও আমি আবার কষ্ট দিয়ে ফেলি। পার্টিতে তোমার চোখে অশ্রু দেখে নিজের উপর রাগ উঠে যায়। নিজেকে তখন খুব অপরাধী মনে হচ্ছিল, তাই ওখান থেকে বের হয়ে আসি। আর আমাকে আসতে দেখে তিশা আমার পিছনে আসে। আমি সেটা খেয়াল করিনি। রাগ করে আশেপাশে যা ছিল সব ভেঙে ফেলি। চোখে শুধু তোমার অশ্রুমাখা মুখটাই বারবার ভাসছিল। তখন মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিই। ঠিক তখনই তিশা এসে আমাকে আটকায়। আমি এমন কেন করছি সেটা তিশা জানতে চাই। তখন আর নিজেকে আটকে রাখার ক্ষমতা ছিল না আমার। আর তাই আমাদের বিয়ের দিন থেকে শুরু করে তিশাকে সব বলি। তিশা আমার খুব বন্ধু, সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও। ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। ওকে নিয়ে আমাকে ভুল বুঝো না প্লিজ। আর এসব শুনে তিশা আমাকে অনেক বকাবকি করে। তারপর আমরা দুজনেই ফিরে যাই। ভিতরে যেতেই কিছু মেয়ের কথা শুনতে পাই। ওরা বলছিল তো কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন। কিছু মেয়ে বলেছিল আমি বাজে লোভী মেয়ে, আর তাই আমার স্বামী আমার বাজে চরিত্রের জন্য সে আমার পরিচয় দেয়নি। আমি টাকার লোভে আপনাকে ফাঁসিয়েছিলাম, কিন্তু আপনি আপনি আমার সত্যিটা জেনে গেছেন বলে আমাকে ছেড়ে দিয়েছেন। আর তাই আমি পার্টিতে আপনার সাথে ম্যাচিং করে ড্রেস পরে গিয়েছিলাম আপনাকে আবার পটিয়ে যদি আপনার রক্ষিতার চাকরিটা নিতে পারি। আর আবিরকেও আমি এই কারণেই ফাঁসিয়েছিলাম, কিন্তু এটা ভাবিনি যে আবির সবার সামনে বিয়ের প্রস্তাব দেবে। আসলে বাজে মেয়েদের বিয়ে টিয়ে দিয়ে ঠিক পুষে না, এগুলোই তো বলেছিল, তাই না? হাহ, আমি না হয় আপনার স্ত্রীর পরিচয় পাওয়ার জন্য মিথ্যে বলেছিলাম আপনার অফিসে। আমার পরিচয় আপনার রক্ষিতা, কিন্তু এবার তো আপনার সামনে এসব বলেছে, তবুও আপনি প্লিজ এবার রক্ষিতা বলো না তো, ভালো লাগে না শুনতে। কেন? আপনার এখন শুনতে খারাপ লাগছে? কিন্তু যখন ওই মেয়ে আপনার সামনে ওসব বলছিল তখন কিছু বলেছিলেন? বলেনি। আর এখন আমি বলছি বলে শুনতে ভালো লাগছে না। তাহলে আমার কেমন লেগেছে সবার সামনে যখন ওসব কথা নিজের নামে শুনতে হয়েছিল? ভেবেছেন কখনো? তুমি কি তখন ওখানে ছিলে? হ্যাঁ ছিলাম। সেদিন যখন রাগ করে বের হয়ে যাই তখন আমার পার্সটা ওখানে ফেলে গিয়েছিলাম। ওটা নিতেই আবার ফিরে যায়, আর তখনই ওই মেয়েদের ওসব কথা শুনতে পাই। আর এটাও দেখতে পাই আমার স্বামী ওসব শুনেও চুপ করে দাঁড়িয়েছিল। কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছিলাম, তাই চলে আসি। আর ওখানে থাকার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয়নি। আমি সেদিন তোমাকে থাক, আর ভালো লাগছে না, প্লিজ বন্ধ করুন এসব বলা। আমি এগুলোকে ভুলে যেতে চাই। আমার কথাটা তো একটু শোনো। কি শুনবো? হ্যাঁ, আপনি যে একটা স্টুপিড এটা তো জানতাম, কিন্তু আপনার যে জেনারেল নলেজটুকু নেই সেটা জানা ছিল না। আপনার এসব ননসেন্স কথার কোনো গুরুত্ব নেই আমার কাছে। আপনার এই কথাগুলো নিতান্তই হাস্যকর। আপনি সেই মেয়েকে জেলাস করতে চেয়েছিলেন যাকে আপনি প্রতিটি মুহূর্তে ফিল করেছেন,
সে আপনার যোগ্য না, তার পরিচয় দিতে আপনার লজ্জা করে। সেই মেয়েটিকে, যার আপনাকে ভালোবাসার কোনো অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই, সেটা বারবার বুঝিয়েছেন, তারপরেও তাকে আপনি এসব ফিল করাতে চাইছেন। হ্যাঁ, আপনি যেটাকে জেলাস মনে করেছিলেন সেটা জেলাসি না, কাটা ঘায়ে নুনের ছিটা ছিল। আপনাকে যখন অন্য কোনো মেয়ের সাথে যখন দেখতাম, তখন নিজেকে খুব ছোট মনে হতো আমার। আর হ্যাঁ, কি বললেন আপনি? আপনি অন্য কারোর সাথে আমাকে সহ্য করতে পারতেন না, তাহলে সবাইকে সত্যিটা বলে দিলেন কেন? তাহলে তো আর কেউ এমন করতে পারতো না। ইউ নো হোয়াট, আপনি যদি একবার ভালোবেসে ভালোভাবে আমাকে বোঝাতেন, তাহলে আপনি যা বলতেন তাই করতাম। শুধু তাই না, আপনি যদি বলতেন বাড়ি থেকে বের হতে পারবো না, কারোর সামনে যেতে পারবো না, হাসি মুখে আপনার সব কথা মেনে নিতাম। কিন্তু আপনি সেগুলো না করে প্রায় প্রতিদিন আপনি আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন, বাজে মেয়ে বলেছেন। যাই হোক, আমি আর এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনার জন্য এটাই ভালো হবে, এসব ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করুন। বলেই চলে যেতে ধরলে কাব্য হাত ধরে সামনে নিয়ে দুই বাহু চেপে ধরে। বললেই হলো নাকি? আমি জানি এসব আমার ভুলেই হয়েছে, কিন্তু সবকিছুর জন্য আমিই দায়ী। এসব যেমন সত্যি, ঠিক তেমনই আমার ভালোবাসাও সত্যি। দেখো, আমি অন্য সবার মতো নিজের ভালোবাসাকে প্রকাশ করতে পারি না। তাই বলেই নয় যে আমি তোমাকে ভালোবাসি না, খুব বেশি ভালোবাসি। হ্যাঁ, অন্য সবার মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়তো পারবো না, কিন্তু আমি আমার মতো করেই ভালোবাসবো। কখনো কষ্টও পেতে দেবো না তোমায়, একটু বিশ্বাস করো। সারুন আমার হাত। আপনি যদি ভেবে থাকেন এসব বলে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এসব ভেবে সময় নষ্ট না করে চলে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। তোমাকে আমার সময় নিয়ে চিন্তা করতে হবে না। জানি তুমি যে কষ্ট সহ্য করেছো সেটা তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব না। তুমি তোমার মতো সময় নাও, যদি কখনো মনে হয় আমাকে ক্ষমা করতে পারবে, তখন না হয় একসাথে বাড়ি ফিরবো। এই কদিন না হয় আমি এখানে জামা আদর খাই, কি বলো? থাকার একটা কথা বলবে না, এখন চুপচাপ হাতে ওষুধ লাগাবে, বুঝেছো? নাহলে কিন্তু খবর আছে। আর হ্যাঁ, তুমি কিন্তু একদিন বলেছিলে যে ভালোবাসে তারই শাসন করা সাজে, তো আমরা তোমাকে শাসন করার সম্পূর্ণ অধিকার আছে। তো নো নড়িং চড়িং, অনলি চুপচাপ থাকিং। কাব্য মিষ্টুকে নিয়ে সোফায় বসে জোর করে হাত ক্লিন করে ঔষধ লাগিয়ে দেয়। তেমন একটা লাগেনি, হালকায় কেটেছে, কিন্তু ব্লাড বের হয়েছে অনেক। মিষ্টু নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাব্য একরকম যুদ্ধ করে মিষ্টুর হাত ড্রেসিং করে দেয়, তারপর মিষ্টুকে খেতে বলে। কিন্তু মিষ্টু বলে সে বাচ্চাদের সাথে খেয়ে এসেছে, এখন আর খাবে না। কাব্য অনেক জোর করে, কিন্তু মিষ্টু জেদ করে আছে, সে খাবেই না। তাই বাধ্য হয়ে কাব্য না খেয়ে মিষ্টুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মিষ্টু উঠে যেতে চাইলে কাব্য নিজের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে উঠে যায়, কিন্তু কাব্য আবার নিজের বুকে নিয়ে আসে। সমস্যা কি আপনার? বাংলা কথা বুঝতে পারছেন না? কি প্রমাণ করতে চান আপনি? দেখুন, আপনি যদি এসব করে ভেবে থাকে আমার মনে আপনি জায়গা করে নিতে পারবেন, তাহলে ভুল ভাবছেন। আপনার এসব আমার কাছে ন্যাকামি ছাড়া কিছুই মনে হচ্ছে না। আমি কোনো ন্যাকামি করতে পারি না, আর না আমার তোমার মনে কোনো জায়গার প্রয়োজন আছে, বুঝেছো? যেখানে সম্পূর্ণ মনটাই আমার, সেখানে নতুন করে আর কি জায়গা করতে চাইবো আমি? আমি তো বলেছি তোমার যত সময় লাগে নাও, আমার উপর যত ইচ্ছে রাগ দেখাও, কিন্তু দিন শেষে তোমাকে আমার বুকেই থাকতে হবে। এর থেকে বেশি কিছু চাই না আমার। রাতে তুমি চাও বা না চাও, তোমাকে আমার বুকেই ঘুমাতে হবে। আচ্ছা, তুমি তো আমাদের ইসলাম ধর্মের সম্পর্কে অনেক কিছুই মানো, তাহলে এটা জানো না, স্বামীর কথা না শুনে স্বামীকে বিছানায় একা রেখে অন্য কোথাও থাকলে সেই মেয়েকে সারা রাত ফেরেশতারা অভিশাপ দেয়। আর আমি এটা জেনেও কি করে চাইবো বলো আমার স্ত্রী অভিশপ্ত হোক? বাহ, স্ত্রীকে কি কি করতে জানেন, কিন্তু স্বামী হিসেবে যে কি করতে হয় সেগুলো জানেন না। সব কিছু তো জানি না, তবে কিছু কিছু জানি। যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে এক পুরো খাবার তুলে খাওয়ায় না, তাহলে স্বামী অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর হ্যাঁ, আমি কিন্তু আরো একটা হাদিস সবসময় মানি, আর সেটা হলো স্ত্রীকে বুকে নিয়ে ঘুমানো। এটাও কিন্তু হাদিসটা আছে। তাই কথা বলো কম আর চুপচাপ শুয়ে পড়ো, কারণ অনেক কাজ আছে তোমার। রিয়া আবুকে দেখতে আসছে বলে কথা। মিষ্টু রিয়াকে দেখতে আসছে কথা শুনে আর কিছু বলে না। সত্যি তো, কাল তোর অনেক কাজ আছে, কিন্তু ও এভাবে কাব্যর সাথে থাকতে পারবে না। মিষ্টু কিছু বলতে যাবে, তার আগেই কাব্য বলে ওঠে, দেখো, এখন যদি আর একটা কথা বলো না, তাহলে কি করে মুখ বন্ধ করতে হয় আমি খুব ভালো করে জানি। কিন্তু তা এখন চুপচাপ একটু ঘুমোতে দাও। এই কটা রাত একটু ঘুমোতে পারিনি, আর কাল রাতে
এসেই তো চোখের তৃষ্ণা মিটিয়েছি। সারা রাত জেগেছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে। আমি মনে মনে ভাবতে থাকলাম আজ খুব ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমোতে চাই। একটু ঘুমোতে দাও প্লিজ, তারপর কাল না হয় আবার রাগারাগি করুন। মিষ্টু আর কিছু বলল না। কাব্য লাইট অফ করে মিষ্টুকে বুকে নিয়েই শুয়ে পড়ে। মিষ্টু কাব্যকে ছাড়িয়ে যেতে নিলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরে। মিষ্টুর রাগে শুধুই গজগজ করছে, কিছু বলতেও পারছে না। পাশের রুমে রিয়া আপু। অবশেষে দুজনে যুদ্ধ শেষ করে দুজনেই ঘুমিয়ে যায়। সকালে সবাই খেতে বসে। কাব্য আর মিষ্টুও খেতে আসে। ওদের দুজনকে দেখে দাদি, চাচু, রিয়া ওদের দিকে তাকিয়ে আছে। দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। এসে চুপচাপ বসে পড়ে। মিষ্টু আকাশকে ফোন করে বলে খেয়েছে কিনা। আকাশও এই মাত্র খাবার টেবিলে বসেছে, খাবে বলে। দুজনে কিছু কথা বলেই ফোন রেখে দেয়। সবাই খাওয়া দাওয়া শুরু করে। কাব্য ডান সাইডে দাদি আর বাম সাইডে মিষ্টু বসেছে। এর মধ্যে দাদি কাব্যকে ফিসফিসিয়ে বলে, কি গো দাদু ভাই, সব ঠিক আছে তো? ইয়েস সুইটার্ট, অল ইজ ওয়েল। যাক ভালো, বউয়ের রাগ অবশেষে তাহলে ভাঙাতে পারলে। কোথায় আর পারলাম, দেখো না রেগে বোম হয়ে আছে, কখন জানি ফেটে যায়। কিন্তু তোমাদের দেখে তো এমন মনে হচ্ছে না দাদু ভাই, আমার নাতনিকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। এই বুড়ি কি মনে হচ্ছে তোমার আমাকে দেখে? মিষ্টু ওদের কথা শুনতে পায়। ও আস্তে করে বলে, অনেক কিছুই তো মনে হচ্ছে, কিন্তু এখন বলতে চাচ্ছি না। শুধু এটাই বলি, রুম থেকে আসার পর একটু দেখে শুনে আসতে পারতি। থাকছে সব কথা, ওড়নাটি ঠিক করে নাই। দাদির কথা শুনে নিজের দিকে তাকায়। সব তো ঠিকই আছে, তাহলে দাদি এইভাবে বলছে কেন? হঠাৎ কাব্য ওড়না মিষ্টুর মাথায় দিয়ে দেয় আর কানে কানে বলে, এটা এভাবেই থাক, তাহলে কিন্তু কাল রাতের কিছু সুন্দর মুহূর্তের চিহ্ন সবাই দেখে ফেলবে। কাব্য কথা শুনে মিষ্টু কাল রাতের কথা মনে পড়ে যায়। নিজের এক হাত দিয়ে গলার এক পাশে স্পর্শ করে, একটু ব্যথা পায়। কাল কাব্যর দেয়া কামড়ের জায়গাগুলো লাল হয়ে আছে। এটা দেখেই দাদি মুচকি হাসছে। মিষ্টু এগুলো দেখে রেগে কাব্যর দিকে তাকিয়ে উপরে চলে আসে। কি হলো মিষ্টু, এভাবে চলে গেল কেন? আর দাদি, তোমরা হাসছই বা কেন? তেমন কিছু না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর তোকে তো রেডি হতে হবে। ছেলের বাড়ি লোকদের তো আর বসিয়ে রেখে তোকে রেডি করা যাবে না। কাব্য দাদির সাথে কিছুক্ষণ ফাজলাম করে উপরে চলে আসে আর এসে মুখ হা হয়ে যায় মিষ্টুকে দেখে। মিষ্টু আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কালো লেডিস জিন্স, সাদা টি শার্ট, কালো জুতো, কালো জ্যাকেট পরে জ্যাকেটের চেইন লাগাচ্ছে আর চুলগুলো ছাড়া। এর মধ্যে কাব্য এসে ছোট্ট খাট্ট না, অনেক বড় ধরনের একটা ক্রাশ খায়। মিষ্টু মাথার চুলগুলো খোপা করে হাতে গ্লাভস পরে নেয়। তারপর আলমারির কোণা থেকে হকি স্টিক বের করে। এর মধ্যে ফোন বেজে ওঠে মিষ্টুর। ফোন রিসিভ করে কথা বলে, আমি আসছি, তোরাও বেরিয়ে পড়। হ্যাঁ, ওগুলো তো নিতেই হবে। আমি সব খবর নিয়েছি। তোরা বেরিয়ে পড়। আরে আমি জানি, প্রথম ভালো করে বোঝাবো, আর যদি ভালো কথায় না বোঝে তখন আঙুল বাঁকাতেই হবে, তাই না? মোট কথা যেভাবেই হোক ওকে রাখছি এখন, বাই। ফোন কেটে দিয়ে হকি স্টিকটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। কাব্য দরজার সামনে এসে দাঁড়ায়। কি সমস্যা? এভাবে কোথায় যাচ্ছ? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না, সামনে থেকে সরুন। না, আগে বলো কোথায় যাচ্ছ? আজ বাড়িতে রিয়া আপুকে দেখতে আসছে, সবাই এটা নিয়ে ব্যস্ত, আর তুমি এভাবে হকি স্টিক নিয়ে কোথায় যাচ্ছ? দরজা ছাড়ুন, আমি আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমার পথ ছেড়ে দিন, আর ভুলেও আমাকে আগের মিষ্টু ভাববেন না। এখন যে মিষ্টুকে দেখছেন, এর কাছে আবেগ, মায়া, দয়া বলতে কিছুই নেই। এই মিষ্টু যে কাউকে এই মুহূর্তে খুন করতে পারবে। সো নিজের ভালো চান তো সরে যান। মিষ্টু কাব্যর হাত ধরে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। কাব্য সত্যি আজ এক অন্য মিষ্টুকে দেখছে। চোখগুলো একদম স্থির হয়েছিল ভয়ঙ্করভাবে। এই যেন অন্য এক রূপ মিষ্টুর। এসব ভেবেই মিষ্টুর পেছনে যেতে ধরে। বাড়ি থেকে বের হতেই দেখে মিষ্টু বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মিষ্টু বাইকও চালাতে পারে? জানতাম না তো। এই মেয়ে যা কি পারে আল্লাহই মালুম। যাই হোক, দেখতে হবে কোথায় যাচ্ছে। মনে হলো তো কাউকে পিটাতেই যাচ্ছে। এই মেয়ে যে ভয়ঙ্কর, না জানি আজকে কে শহীদ হয়। না, তার আগে একে আটকাতে হবে। কাব্য নিজের গাড়ি নিয়ে মিষ্টুকে ফলো করে। মিষ্টু অনেকটা দূরে গিয়ে বাইক থামায় আর সাথেই আরো 4টি বাইক এসে হাজির হয়। কাব্য একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে দেখতে থাকে কি হচ্ছে। বাইক থেকে মেয়েরা নেমে এসে মিষ্টুকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে এরা মিষ্টুর বন্ধু।
তারপর আবার সবাই বাইকে উঠে যেতে শুরু করে। কিছুটা দূরে গিয়ে একটা সাদা গাড়ির সামনে দাঁড়ায়। গাড়িটি ওদের দেখে থেমে যায়, আর মিষ্টু ছাড়া বাকি বাইকগুলো গাড়িকে ঘিরে ধরে। মিশু হেলমেট পরেই খালি হাতে ওদের সামনে যায়। এদের দেখে গাড়ি থেকে 4 জন ইয়াং ছেলে আর একজন বাবার বয়সী লোক গাড়ি থেকে নামে। মিষ্টু লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? ঠিক চিনতে পারলাম না তো। আর এভাবে আমাদের রাস্তা আটকালে কেন? সব বলবো আঙ্কেল, তার আগে এটা বলুন, আপনারা কি খানবাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? তুমি চিনো ওদের? সেটা জানতে হবে না, কিন্তু আঙ্কেল আপনারা ওই মেয়েকে দেখতে যাবেন না প্লিজ। মানে কি কোনো যাবে না? আমরা তো খোঁজ খবর নিয়েছি, মেয়েটি খুব ভালো, তাহলে এমন বলছো কেন? জি, মেয়েটি নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু আপনারা যাবেন না ও বাড়িতে মেয়ে দেখতে, কারণ মেয়েটিকে আমার ভাই খুব ভালোবাসে। তাই মেয়েটির বিয়ে শুধু আমার ভাইয়ের সাথেই হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনারা চলে যান। বললেই হলো নাকি? দেখুন, আপনারা আমাদের পথ ছেড়ে দিন, আমরা মেয়েটিকে দেখতে যাবই। আর এটা কোনো ব্যাপার না, এমন সুন্দরী মেয়ের জন্য এমন অনেক ছেলেরাও পড়ে থাকে। আমার ভাইয়া যেমন তেমন ছেলে না। দেখো, সে যেমনই হোক না কেন, আমাদের পথ ছেড়ে দাও। আর তোমাদের সাহস দেখে অবাক না হয়ে পারছি না, সামান্য মেয়ে হয়ে আসছো আমাদের আটকাতে। কাউকে আটকাতে মেয়ে বা ছেলের প্রয়োজন হয় না, সাহস থাকলে যে কেউ পারে। যাক সেসব কথা, আমি ভালো করে বলছি আপনারা ফিরে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। এই মেয়ে, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। একটা সাধারণ মেয়ে হয়ে আসছো ছেলেদের সাথে, পারবে তুমি ছেলেদের সাথে? ভাই, যাই বলিস না কেন, মেয়ের কণ্ঠ কিন্তু সেই একদম নায়িকা আঁচলের মতো। তো সুন্দরী, তুমি কি আমাদের তোমার সুন্দর কণ্ঠ দিয়ে মারতে চাও নাকি? তাই একটু মুখটা দেখাও। বুঝতে পেরেছি, আপনারা সোজা কথাই বুঝবেন না। আমি আগে থেকেই জানতাম, তাই ব্যবস্থা করেই এসছি। গার্লস। মিষ্টু ওর সব বান্ধবীদের এগিয়ে আসতে বলে। একটা মেয়ে মিষ্টুর হাতে হকি স্টিক দেয়। মিষ্টু এটা হাতে নিয়ে ছেলেদের চারদিকে ঘুরে। তো এখানে ভাবার কি আছে? অবশ্যই ভাবার আছে। যাই হোক, আরেকবার ভালো করে বলছি, ফিরে যাবেন কি না? ভাই, চলে যাই, এদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো। দেখেছিস না কেমন গুন্ডা মেয়ে, কোনো ভয় ডর নেই। চল ভাই চল, মেয়ের কি অভাব আছে নাকি? চুপ কর তুই। তাই বলে একটা গ্রামের মেয়ের কাছে হার মেনে চলে যাব? কখনোই না। মেয়েরা যতই সংখ্যায় বেশি হোক না কেন, আমরা ছেলে, আর ছেলেদের সাথে মেয়েদের কখনোই শোক দিতে পারে না। এদের তো মিষ্টু আর কিছু বলতে না দিয়ে ছেলেটির হাঁটুর নিচে হকি স্টিক দিয়ে মারে, যার ফলে ছেলেটি নিচে বসে পড়ে। বাকিরা সরে দাঁড়ায়। কি বলতে চেয়েছিলে? কি মনে করিস মেয়েদের তোরা? খুব শক্তি, খুব অহংকার দেখেছিস না? এবার বল। তোমার সাহস হলো কি করে? তুমি জানো আমি কে? কে আমার বাবা? আ আ আ মা। তুই আমাকেও চিনিস না আমি কে, আর তোর বাবাকে সেটা তুই যখন জানিসই না, তো আমি কি করে জানবো? আর তাছাড়া এতক্ষণ তো ছেলে হওয়া নিয়ে অহংকার করছিলি, তো এখন বাবাকে দেখাচ্ছিস কেন? আর মাকেই বা ডাকছিস কেন? আর ওই তুই এদিকে আয়, কি যেন বলছিলি? হ্যাঁ, আমার চেহারা দেখাবে, আমার চেহারা দেখবি। দেখাচ্ছি তোকে চেহারা, মেরে এমন অবস্থা করব যে নিজের চেহারা দেখার কথাই ভুলে যাবি। বলেই ছেলেদেরকে মারতে শুরু করে। ছেলেরা ধরতে আসলেই হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে। যেই এগিয়ে আসছে তাকেই মারছে, আর এমনভাবে মারছে যে যেখানে মারছে সেই জায়গা থেকে ধরে ওরা বসে পড়ছে। মিষ্টু ওদের একদম কাপড় ধোয়ার মতো করে মারছে সব কটাকে। নিজের রাগ জেদ শক্তি নিয়ে যত পাচ্ছে মারছে। সবাই মার খেয়ে শুয়ে পড়ছে। ওদের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। এই মেয়ে, তুমি ওদের এভাবে মারছো কেন? দেখো, বেশি বাড়াবাড়ি করো না, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। মিষ্টু থেমে লোকটির কাছে আসে। ঠিক আছে আঙ্কেল, ফোন করুন, নাম্বারটা না হয় আমি দিচ্ছি আপনাদের। তোমার সাহস তো কম না, আবার উল্টো বলছো নিজেই নাম্বার দিবে। কি করব আঙ্কেল, বংশগতভাবে সাহস, রাগ, জেদ সবই ফ্রিতে পেয়েছে। কি করার আছে বলুন? আর এই যে তোদের কি ফ্রিতে সিনেমা দেখানোর জন্য নিয়ে এসছি? এই ছেলেরা মেয়েদের অসম্মান করছে আর তোরা দাঁড়িয়ে দেখছিস? ওদের মারার জন্য কি তোদের স্পেশালি ইনভাইট করতে হবে? কি হলো, মার। আর হ্যাঁ, দেখবি মাথা মুখ ছাড়া যেখানে ইচ্ছে মারবি। আর হ্যাঁ, ওই ছেলেটা 3 নাম্বার পার্টি, এমন অবস্থা করবি যে ও যেন
দ্বিতীয়বার নিজের পুরুষত্ব নিয়ে অহংকার করতে না পারে। আর আঙ্কেল, আপনি গাড়িতে গিয়ে বসুন। যদি ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে না হয় মেয়ে দেখতে যাবেন। মেয়েরা সবাই ওই 3 ছেলেকে মারতে শুরু করে, আর 4 নম্বর ছেলেটাই বড় হতো যদি মিষ্টু যেতে দেয় তবে। ওই ছেলেটি ওদের বাধা দিচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। ছেলেটি নিতান্তই খুব ভদ্র, তাই মেয়েদের গায়ে হাত দিতে পারছে না, শুধু অনুরোধ করছে। কাব্য এসব দেখে তাড়াতাড়ি যায় ওদের আটকাতে না পেরে মিষ্টুর কাছে যায়। মিষ্টুদের থামতে বলো, দেখো ছেলেগুলো মরে যাবে। আপনি এখানে কি করছেন? সেটা বলার সময় না এখন, তুমি না থামতে বলো প্লিজ। না বলবো না, আগে বলুন। ওরা এই বিয়ে করাবে না, তারপর। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু তুমি ওদের ছেড়ে দাও। এই তোরা থাম, আর মারতে হবে না, ছেড়ে দে। তো আঙ্কেল ঠিক বলছেন তো, এই বিয়ে হবে না? দেখুন, আপনি যদি ওদের বাঁচানোর জন্য যদি এখন আপনি মিথ্যে বলেন তো ওদের সত্যি সত্যি মেরে দিব। না না, আমি সত্যি বলছি, আমি এই বিয়ে হতে দেব না। আর আমরা এখন চলে যাচ্ছি। না, আপনি এখন খানবাড়িতেই যাবেন এবং মেয়ে দেখে সবার সামনে না করে আসবেন। বলবেন আপনাদের মেয়ে পছন্দ হয়নি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওকে, তাহলে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করবেন না আমার সাথে। পুলিশ কিন্তু আমার হাতের মুঠোয়, তাই ওসব ভুলেও ভাববেন না। আর এটা ভুলে যাবেন না যে আপনাদের এই পথ দিয়েই যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যাই। 1 মিনিট, এসব কথা যেন ওই বাড়িতে কেউ না জানে, ঠিক আছে? এখন যেতে পারেন। লোকটির বড় ছেলেটি ওদের তুলে ভালো করে সব ঝেড়ে ঠিক করে গাড়িতে চলে আসে। গাড়ি চালিয়ে খানবাড়িতে চলে যায় ওরা। মিষ্টুর ওখানে দাঁড়িয়ে আছে। কাব্য সব কিছু বুঝতে পারছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মিষ্টুর দিকে কাব্য তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে সব। মিষ্টু চলে যেতে ধরতেই কাব্যর হাত ধরে। কি হলো? সেটা তো বুঝতে পারছি না, আসলে এখানে হলোটা কি? ওই ছেলেদের ওইভাবে মারলে বা কেন, আর আবার বিয়েটাই বা কেন ভাঙতে যাচ্ছে? ঘরের কথা বাইরের লোকদের বলতে নেই। হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়। তখন ওর সব বান্ধবীরা এসে হাজির হয় ওদের সামনে। হাই দুলা ভাই, কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আরে দুলা ভাই, আপনি করে বলছেন কেন? আমরা আপনার বউয়ের বান্ধবী, সেই হিসেবে আপনার শালিকা। আমাদের তুমি করেই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে মিষ্টু, একটু শোনো। কি যে বলিস না তোরা, উনি হলেন শহরের বাবু। ওনার চোখে কি আর আমাদের মতো গ্রামের মেয়ে পড়বে? আচ্ছা শোন, এখন তোরা বাড়িতে যা, আমাকেও যেতে হবে এখন। আর হ্যাঁ, রেডি থাকিস, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে তোদের আসতে হবে। শুধু আসতে না, থাকতেও হবে কিছুদিন। আন্টিদের বলিস, কেমন? চিন্তা করিস না, তোর জন্য তো আমার জানও হাজির। কি যে বলিস না তোরা, ওনার সামনে দিয়ে যদি কোনো ছেলেও আমাকে তুলে নিয়ে যায় তবুও উনি কিছু বলবেন না। আর ইস্যু তো মেয়ে। চকচক করলেই কি শোনা হয়? বাদ দে, তেমন কিছু না। মিষ্টু ওদের সাথে কথা বলে বাইক নিয়ে চলে যায়, কাব্যের সাথে কোনো কথা না বলে। কাব্য গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। মিষ্টু বাড়িতে চুপি চুপি এসে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া রেডি হয়ে বসে আছে। মিষ্টু গিয়ে হাসি মুখে ছেলের বাড়ির লোকদের সামনে নিয়ে আসে। রিয়া সবাইকে সালাম দেয়, সবাই নিচের দিকে তাকিয়ে সালাম নেয়। এর মধ্যে কাব্য ওখানে আসে। হাসান সাহেব, এ হলো আমার মেয়ে নুসরাত জাহান, রিয়া খান। আর এ হলো আমার বড় ভাইয়ের মেয়ে জানাই কাব্য চৌধুরী। আরও মিষ্টু, আমার বড় ভাইয়ের মেয়ে, ওকে আমরা সবাই মিষ্টু বলি ডাকি। আর উনি হলেন ছেলে বাবা, আর উনি ছেলে আফিম আহমেদ, আর বাকি 3 জন ছেলে বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এতক্ষণ সবাই নিচের দিকে তাকালেও মিষ্টুর নাম আর কণ্ঠ শুনে সবাই দাঁড়িয়ে যায়, আর ওই 3 ছেলে ভয়ে ভয়ে তাকায়। আরে কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, আরে কি হলো, বসুন। সবাই চুপচাপ বসে পড়েন। মিষ্টু বাঁকা হেসে ওদের সাথে কথা বলে। আরে আপনি এভাবে চুপচাপ হয়ে আছেন কেন? মেয়ের সাথে কথা বলুন। আর কিছু তো খাচ্ছেনই না।
নিন নিন, আগে কিছু খেয়ে নিন, এতটা পথ এসছেন, নিন, একদম লজ্জা পাবেন না। সবাই মিষ্টুর কথা মতো খেতে শুরু করে। জুসের গ্লাস নিয়ে মুখে দিতেই মিষ্টুর কথা শুনে মুখ থেকে জুস পড়ে যায়, সাথে ছেলের বন্ধুদের বিষম লেগে যায়।